লেখিকা রিমা বিশ্বাসের মেঘ মিথ্যে রোদ সত্যি। পুরুষ হলো গিয়ে একটা বিশেষ প্রকারের প্রজাতির মানুষ। গাছপালা পশু পাখি সবারই তো প্রজাতি থাকে। পুরুষদেরও একটা বিশেষ প্রজাতি আছে, তা হলো চরিত্রগত দুর্বলতা। বুঝলি? ঠাকুমা বলল জাতি দিয়ে সুপারিতে জোর একটা চাপ দিতে দিতে। রাগিনী ছোট্ট শ্বাস ফেলল। খাটের উপর বসে ঠাকুমা সদ্য স্নান সেরেছে, পিঠের উপর পাকানো পাকানো ভেজা চুল বেছানো। খোলা জানলা দিয়ে অবাধে রোদ এসে লুটিয়ে পড়েছে। শীতটা করকরে, রোদটা উপভোগ করার মতন। ঠাকুমা কাটা সুপুরি কটা মুখে পুরে বললেন, তা যদি তা মেনে নিতে পারো তো সুখী, নইলে নইলে। রাগিনী মুখ তুলে তাকালো ঠাকুমার দিকে। ঠাকুমা সুপারির কটর কটর শব্দ তুলে বললেন, নইলে আর কি, তোরা আজকালকার মেয়েরা যা করার তাই করবি। তুমি বলছো আমি শুভ্রাংশুকে মাপ করে ওর সঙ্গে সব ভুলে আবার সংসার করব? সুখে সংসার? ওকে ছাড়া ভালো আছিস তো? পিঠের চুলগুলো এবার আঙুল দিয়ে ফাঁক করছেন ঠাকুমা। রাগিনী মাথা নামিয়ে নিল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবার অফিসের হিমাদ্রির সঙ্গে আমাকে আমাকে মানে। রাগিনীর কথা ক্রমশ জড়িয়ে যেতে দেখে ঠাকুমা বললেন, জানি, তোর মা বলেছে হিমাদ্রি তোর বাবার অফিসের ছেলে, ভালো ছেলে, লেখাপড়ায় পদে প্রতিষ্ঠানে সবেতেই ভালো। বলছিল তুই তোর বাবার অফিসে বার কয়েক গিয়েছিলি, সেই থেকে তোকে দেখেছে, তোকে পছন্দ হয়েছে, তাই কথা এগোতে চায়। তুই কি হিমাদ্রির সঙ্গে বেরিয়েছিস এর আগে? না। ও, কাল বেরোবো। ভালো। ছোট শ্বাস ফেলে ঠাকুমা বললেন, তবে ওদিককার ল্যাঠা একেবারে চুকিয়ে দিলি? শুভ্রাংশুর নামও আমি মনে আনতে চাই না, আমার সব স্মৃতি। রাগিনী উত্তেজিত হয়ে পড়ে। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে। আর কথা বলল না রাগিনী। ঠাকুমা উদাস চোখে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে, দুপা সামনের দিকে মেলা, আপন মনেই বলে চলেছেন। ছেলেটার কথাবার্তায় বড় আপন ভাব ছিল, কি হাসি খুশি। এমনভাবে ঠাকুমা ডাকতো যেন কত ছেলেবেলাকার চেনা। বিরক্ত হয়ে রাগিনী উঠে পড়ল ওখান থেকে। সত্যি বিরক্ত লাগছে। এরা সবাই কি চায়? মা বাবা তো বেশ খুশি হয়েছে শুভ্রাংশুর সঙ্গে বিয়ে ভাঙতে। বাবা তো একরকম বলেই ফেলল, আমি তো প্রথমেই বলেছিলাম এ বিয়ে টিকবে না। মিলল তো। যেন বাবার ভবিষ্যৎবাণী মেলাটাই আসল। রাগিনীর মন ভেঙে খান খান হওয়াটা সামান্য, কারণ মনের ভাঙনের যে শব্দ হয় না। মা প্রথমে কান্নাকাটি করেছিল খুব। কারণটা আর কিছু না, কারণটা হলো ফ্যামিলিতেই প্রথম ডিভোর্স হলো। তা হলো অঞ্জুর মেয়ে রাগিনীর। ছিছি, কি লজ্জার কথা। মান আর কোথায় থাকে? কিন্তু এরা কেউ কি একবারও রাগিনীর কথা ভাবে? রাগিনীর মনে ভিতর যে রেলগাড়ি চলে গেছে। আর কি বাকি আছে ওই দোমড়ানো মোচড়ানো মনটাতে? প্রেম, আবেগ, দরদ সব নিঃশেষিত। কিন্তু একেবারে কি নিঃশেষিত? যদি তাই হয় তবে কেন রাগিনী বারে বারে যায় ঠাকুমার ঘরে? ঠাকুমাকে এতটাই প্রিয় ছিল রাগিনীর কাছে? সেরকম কিছু তো মনে পড়ে না এই দোতলা বাড়ির ইট কাঠগুলোর। তবু রাগিনী যায়, একরকম নিয়ম করেই যায়। কিসের জন্য? শুধু কি ওই নামটা একবার শোনার জন্য? রাগিনী যে ভালো করে জানে ঠাকুমা কথা প্রসঙ্গে ঘুরে ফিরে একবার শুভ্রাংশুকে আনবেই। আর রাগিনী তো ওইটাই শুনতে চায়। কেন কেন এত কিছুর পরও বিতৃষ্ণা আসে না ওই ইতর ছেলেটার উপর? চার চারটে বছর ধরে দুজনে কি স্বপ্নময় মায়াবী সময় কাটায়নি? কত সুন্দর মুহূর্তই তো কাটিয়েছে একসঙ্গে। শুভ্রাংশুর চোখে চোখ রেখে রাগিনী কাটিয়ে দিয়েছে ঘন্টার পর ঘন্টা। বিকেলের অস্তগামী সূর্য, লালচে হয়ে আসা আকাশ আর পাখিদের বাড়ি ফেরার তারার মাঝে রাগিনী জগতের সব ব্যস্ততা, সব হুটোপাটি ভুলে শুভ্রাংশুর হাত ধরে থেকেছে। নির্নিমেষ নয়নে চেয়ে থেকে বলেছে, শুভ্র, আমাকে ছেড়ে কখনো যাবে না বলো? শুভ্রাংশু বলেছে, যতক্ষণ না তুমি নিজে যেচে যেতে বলছো ততক্ষণ আমি এইভাবেই তোমার সামনে স্ট্যাচুর মতন বসে থাকবো। এই অমনি না, আমি সিরিয়াস একটা কথা বললাম আর উনি কি না। রাগিনী নাকটা টেনে দিয়ে শুভ্রাংশু তখন বলেছে, আমার নেকু প্রেমিকা। ভালো হবে না কিন্তু শুভ্র, ফের যদি আমার নাক ধরেছ। শুভ্রাংশু আবার নাক টেনে দৌড় লাগালো। ওর পিছু পিছু ছুটছে রাগিনী। খবরদার খবরদার বলছি, আমার নাক ধরবে না। কেন? পূর্বপুরুষ কি শূর্পণখার গোষ্ঠীর কেউ ছিল? ফিরে বলে শুভ্রাংশু ছুটছে। রাগিনী চোখ কুঁচকে চেয়ে বলেছে, আই হেট ইউ শুভ্র। হেট? ঘৃণা? ঘৃণাই করে এখন রাগিনী। ঘৃণা করে শুভ্রাংশুকে। ঘৃণা করার মতন কাজ কি করেনি শুভ্রাংশু?
ভাবলে যে আজও গা ঘিন ঘিন করে ওঠে। সবে তো 6 মাসের বিয়ে, কত রঙিন স্বপ্ন তখন রাগিনীর দু চোখে। ভেবেছিল সারপ্রাইজ দেবে রাগিনীর নতুন বরকে না পুরনো প্রেমিককে। হাসি মাখা মুখে তখন রাগিনী আয়নার সামনে বসে, গালে ব্লাশার ঘষছে, চোখে লাইনার টানতে টানতে তখনও স্বপ্নে বিভোর। শুভ্রাংশু গেছে ট্যুরে বহরমপুর, কোনো এক ব্রিজের কনস্ট্রাকশনের জন্য। রাগিনী ঠিক করেছে হঠাৎ করে গিয়ে উঠবে ওর হোটেলের রুমে দরজা খুলে যখন শুভ্রাংশু দেখবে সামনে দাঁড়িয়ে হলদে শিফন শাড়িতে রাগিনী, কি করবে ও? নিশ্চয়ই হাদারাম হাঁ করে তাকিয়ে থাকবে। ব্যাপারটা বুঝতে সময় নেবে, এ তো নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। শুভ্রাংশু কি করবে না করবে এ নিয়েই তো কত কিনা ভেবেছে রাগিনী, ভেবেছে সারা রাস্তা জুড়ে। পথটা তো কম নয়, ফুলবাগান থেকে ট্যাক্সিতে শিয়ালদাহ, সেখান থেকে বহরমপুর এক্সপ্রেস ধরে বহরমপুর স্টেশন থেকে ট্যাক্সি ধরে শুভ্রাংশুর হোটেলের ঠিকানা জানা ছিল রাগিনীর। অতটা পথ যেন শেষই হতে চাইছিল না। ক্ষণে ক্ষণে ঘড়ি দেখেছে রাগিনী, আরও 3 ঘন্টা, আর 1 ঘন্টার 40 মিনিট, 20 মিনিট। এতটা অস্থির হয়েছে প্রতিপলে অনুপলে। শেষে যখন সব এক্সাইটমেন্ট বুকে চেপে রিসেপশনে বলল, প্লিজ একটা রিকোয়েস্ট আছে, আমার হাজব্যান্ড আছে হোটেল 304-এ, ওনাকে ইনফর্ম করবে না আমি এসেছি, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। রিসেপশনের লোকজন যখন মুখ চাওয়াচাওয়ি করছিল তখনও কিছু বোঝেনি রাগিনী। বলেছে, আমি অ্যাসিওর করছি ও কিছু বলবে না, সঙ্গে প্যান কার্ড আছে, বলেন তো প্রুফ দেখাই। রিসেপশন থেকে হেজিটেট করে বলেছে, না তার দরকার পড়বে না, বাট স্যার হয়তো। কবজি ঘড়িতে বাঁধা শুভ্রাংশুরি দেওয়া সাদা বেল্টের ওভাল শেপ রিস্ট ওয়াচে চোখ ফেলে রাগিনী বলেছে, রাত 8টা, এখনও ফেরেনি বলছেন? না না, উনি আছেন, তবে কিসের অসুবিধা? দেখুন এবার কিন্তু আপনারা বিরক্তিকর ব্যবহার করছেন। কোন রুলসে লেখা আছে ওয়াইফ তার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে পারবে না? ওরা কিছু আর বলেনি। রাগিনী সোজা 3 তলায় উঠে গেছে। সিঁড়ি শেষ করে প্যাসেজে এসে এপাশ ওপাশ দেখে রুমের মাথার নাম্বার ধরে পৌঁছে গেছে 304-এ। সবে দরজায় নক করবে আর তখনই ভাবলে এখনো বুকটা ধক করে ওঠে, হাত পা আড়ষ্ট হয়ে যায়। মনে হয় সেদিন কি করে ওই রাতে অচেনা অজানা শহর থেকে একরকম টলতে টলতেই কলকাতায় ফিরেছিল রাগিনী। দুপা তখন কেউ হোটেলের ফ্লোরে যেন গেঁথে দিয়েছে। পাথর মূর্তির মতন রাগিনী দাঁড়িয়ে স্তব্ধ, শুধু বুঝতে পারছিল 2 চোখ জ্বলে যাচ্ছে। গালে রং মাখা ঠোঁটে টকটকে লিপস্টিক লাগানো, হাঁটুর উপর লেন্থের স্কার্ট পরা টাইট লাল টপের এক মেয়ে নেশাচ্ছন্ন হয়ে বেরোচ্ছে রুম থেকে। পেছনে দাঁড়িয়ে শুভ্রাংশু, টাওয়াল পরা, উন্মুক্ত বুকে দাঁড়িয়ে, যে বুকে মাথা রেখে রাত কেটেছে রাগিনীর, যার শরীরে প্রতি আনাজ কানাজ চেনা। তাকে দেখে গা গুলিয়ে উঠল। মেয়েটা চলে যেতে ওখান থেকে একরকম ছিটকে বেরিয়ে আসছিল রাগিনী। শুভ্রাংশু হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ? ঘেন্নায় রাগে অপমানে রাগিনীর শরীর তখন থরথর করে কাঁপছে, বমি উঠে আসছিল। ওক তুলেছে শুভ্রাংশুর সামনে, ভিতরের ওঠা ঝড়ের দাপটে হাঁপাচ্ছে তখন। কাপা গলায় বলেছে, ডোন্ট টাচ মি, তোমাকে ঘেন্না করছে। শুভ্রাংশু সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে হাত। রাগিনী যখন দ্রুত হেঁটে বেরিয়ে আসছে তখন শুভ্রাংশুর গলা পেয়েছিল, বলতে শুনেছিল, আজ রাতটা এখানে থেকে কাল যেও রাগিনী শোনেনি। স্টেশনে যখন পৌঁছেছে মাথা তখন ভার, শরীর ভারী। শুভ্রাংশু এসেছিল কিছুক্ষণের মাথায়। রাগিনীকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলেছে, তুমি কি করছো কি, ফিরে চলো। রাগিনী তখন স্টেশনের চেয়ারে মাথার রগ ধরে বসে, কোনো উত্তর দিতে পারেনি। শুভ্রাংশু বলল, ডোন্ট ক্রিয়েট এ সিন রাগিনী। শুনে ফেটে পড়ল রাগিনী, আমি সিন ক্রিয়েট করছি? বলতে বাদলো না। ছি, কোন ফ্যামিলি থেকে বিলং করো যে মেয়ে মানুষ নিয়ে রাত কাটাবার পর মনে হয় বউ সিন ক্রিয়েট করছে? ফস করে উঠে শুভ্রাংশু ধমকে উঠল, রাগিনী, ডোন্ট ইউ ডেয়ার টু শাউট অ্যাট মি অ্যান্ড ইউ ডোন্ট বিহেভ লাইক এ চাইল্ড রাগিনী, ন্যাকামি করো না। রাগিনী উঠে দাঁড়িয়ে শুভ্রাংশুর চোখে চোখ রেখে বলেছে, তোমার মুখ দেখতে আমার ঘেন্না করছে, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, জাস্ট গো অ্যাওয়ে। ট্রেন ঢুকছে সেই সময় হুইসেল বাজিয়ে রাগিনী পিছন ফিরে না তাকিয়ে সোজা উঠে পড়েছে ট্রেনে। বাড়ি ফিরে 15 দিনের মাথায় ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিয়েছে। মাঝের 15 দিন শুভ্রাংশু ভুলেও ফোন করেনি আর অতি স্বাচ্ছন্দ্যে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে।
এত কিছু হওয়ার পরও কি না রাগিনী ওই লম্পটটার কথা ভাবে? তবে রাগিনী পাগল ছাড়া আর কি? আর পাগল না হলে রাগিনী কোন আক্কেলে হঠাৎ করে গিয়ে পৌঁছালো শুভ্রাংশুর বাড়িতে? শুভ্রাংশুর বাড়ি, যেটা নাকি একসময় ছিল রাগিনী আর শুভ্রাংশুর বাড়ি। কি তাড়াতাড়ি বদলে যায় মানুষের ঠিকানা, সম্পর্ক আর সব। সকালের দিকে ঘুরতে ঘুরতে একেবারে বেখেয়ালে নাকি বাইরের স্টিমুলেশনে। রোজই তো কেউ না কেউ ফোন করছে। কলেজের কাকন ফোন করে বলল, মাই গড, হোয়াট এ চেঞ্জ। শুভ্রর কি চেহারা হয়েছে, পুরো হাড় গিলগিলে, মনে হয় খুব ড্রিঙ্ক করে। রাগিনী বলেছে, তা শুনে আর আমি কি করব বল। এর দুদিনের মাথায় রাস্তায় দেখা হলো পলাশের সঙ্গে। এক সময় রাগিনীর পিছনে ঘুরঘুর করত শুভ্রাংশুর ব্যাচমেট। বলল, শুভ্র কি জব ছেড়ে দিয়েছে? রাগিনী বিরক্ত হয়ে বলেছে, সেটা কি আমার জানার কথা? নিশ্চয়ই জানো আমরা সেপারেট হয়ে গেছি। মাথা চুলকে পলাশ বলেছে, বাট শুভ্র এখন কেমন যেন হয়ে গেছে। মনে হয় বলে অর্ধেক ছেড়ে দেয় পলাশ। সেই সূত্র ধরে টান দেয় রাগিনী। মনে হয় কি না ঠিক বলতে পারবো না, মানে যেন নিজেকে শেষ করে দেবে এরকম একটা জেদ চেপেছে। লাইফস্টাইলটা তো ওর এরকম ছিল না যেমন এখন। এসব শুনে কেমন যেন হিপনোটাইজড হয়ে রাগিনী চলে এলো শুভ্রাংশুর বাড়ি। দরজা ভেজানো ছিল, ভিতরে কাজ করছিল বসুন্ধরা, পুরনো কাজের লোক, ঘর মুছছিল বসুন্ধরা। রাগিনীকে ঢুকতে দেখে চোখে মুখে হেসে উঠে নেতা ফেলে এগিয়ে এলো, বৌদি তুমি? রাগিনী ঘরে চারপাশে নজর বোলাচ্ছে। বসুন্ধরা বলল, দাদা তো নেই, চাবি রাখা থাকে পাপোশের তলায়, ওখান থেকে চাবি নিয়ে কাজ করে আবার চাবি পাপোশের নিচে রেখে চলে যাই। ডাইনিং রুমের ফ্লাওয়ার ভাসে ধুলো জমা, ফ্রিজের ওপরের বুদ্ধ মূর্তিটায় মাকড়সার জাল, পর্দাগুলো ময়লা। এসব দেখতে দেখতে রাগিনী বেডরুমে ঢুকে পড়লো বেখেয়ালে। বেডরুমে ঢুকে নজর ধাক্কা খেলো দরজার উল্টো দিকের সোজা দেওয়ালটায়। জলজল করছে রাগিনীর প্রাণোচ্ছল ছবি। হেসে হেসে যেন বলছে, কি হলো, এসো, আমি তো বেশ আছি। হেসে হেসে দু চোখ মেলে দিব্যি আছে, কিন্তু চোখের পাতা ভিজে আসছিল রাগিনীর। ঠিক তখনই বুকটা ধক করে উঠল কার চেনা কণ্ঠে, তুমি। রাগিনী পিছন ফিরে দেখে শুভ্রাংশু দাঁড়িয়ে। যা শুনেছে তা উড়িয়ে দেওয়ার মতন নয়। সত্যি চেহারা ভেঙেছে শুভ্রাংশুর, গালের হনু ঠেলে বেরিয়ে আসছে, কণ্ঠা বের হওয়া, চুলগুলো ঝাঁকড়া শুষ্ক, গাল ভর্তি দাড়ি। কেমন বিশ্রী লাগছে শুভ্রাংশুকে, বলতে গেলে একেবারে অচেনা। রাগিনী কি বলবে ভেবে পেল না, চেয়ে রইল ফেলিয়ে। শুভ্রাংশু ভ্রুকুচকে বলল, কেন এসেছো? প্রশ্নটায় চোয়াল শক্ত হলো রাগিনীর। বলল, দেখতে এসেছিলাম যা শুনছি তা কতটা সত্যি। কি শুনেছো? তোমার আসল রূপ বেরিয়ে গেছে। শুভ্রাংশু হাসলো, সে তো কবেই বেরিয়ে গেছে, নতুন করে আবার কি খুঁজতে এলে? তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে কেন? সেই লজ্জা তো আমার করা উচিত, বুঝেছো? যখন তখন নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছো কেন? দু চোখ রাগিনী দপ করে জ্বলে উঠল। বলল, বেশ, চলে যাচ্ছি। দ্রুত বেরোতে গিয়ে রাগিনীর হাতের ধাক্কায় বেডরুম থেকে বেরোতে একপাশে রাখা ফুলদানিটা পড়ে ভেঙে গেল ঝনঝন করে। থমকে গিয়ে রাগিনী বলল, সরি। এমনভাবে ভেঙে গেল, টুকরোগুলো ঝুঁকে তুলতে যাচ্ছিল রাগিনী। শুভ্রাংশু এক টুকরো হাসি হেসে বলল, এ আর নতুন কি, ভাঙতে তো তুমি এক্সপার্ট। শাট আপ। সোজা হয়ে রাগিনী বলল রোষে। শুভ্রাংশু স্থির চোখে চেয়ে। রাগিনীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কেন জানে না রাগিনী হঠাৎই যেন কেমনই দুর্বল হয়ে পড়ল, ভিতর ভিতর যেন কাঁপুনি আসছে। শুভ্রাংশু বলল, ভেতরে এসো, বসে যাও। হুম, দয়া করছো? না। তবে কি ফর্মালিটি? বলতে পারো। নো থ্যাঙ্কস মিস্টার শুভ্রাংশু, আমি নিজের খেয়াল রাখতে জানি। আর এটাও শুনে রাখো, খুব শীঘ্রই আমি নতুন রিলেশনে যাচ্ছি, আবার বিয়ে করছি আমি। শুভ্রাংশুর মুখে রক্ত যেন কেউ শুষে নিল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে রাগিনীর দিকে চেয়ে রইল শুভ্রাংশু, তারপর আস্তে বলল, উইশিং ইউ গুড লাক ফর ইউর ফিউচার লাইফ। রাগিনী দু চোখ দিয়ে জল ঝরে চলেছে, শত চেষ্টাতেও থামাতে পারছে না। দু চোখ মুছে কোনো রকমে বেরিয়ে যাচ্ছিল পিছন থেকে শুভ্রাংশু ডাকলো, রাগিনী। থমকে দাঁড়ালো রাগিনী। যেও না প্লিজ, কাঁদো কাঁদো গলায় রাগিনী বলল, কেন? কোনো উত্তর এলো না। রাগিনী ফিরে তাকালো শুভ্রাংশুর দিকে। শুভ্রাংশু নীরব। কিছুক্ষণ ওর দিকে চেয়ে থেকে আসতে বেরিয়ে এলো রাগিনী। কি হলো? কেন হলো এমন? শুভ্রাংশু ইচ্ছে করে এমন করছে, চাইছে যাতে রাগিনী কষ্ট পায়। এইটাই তো চায়ও, কষ্ট দিতে চায় রাগিনীকে। শয়তান ছেলে একটা। রাগিনীর জীবনের শনি, রাগিনীর জীবনের কালো ছায়া। রাগিনী মূর্খ যে অকারণে ছুটে এসেছে ওর কাছে, তবে আর না। রাগিনী দেখিয়ে দেবে রাগিনী মোটে আঁকড়ে বসে নেই শুভ্রাংশুকে। রাগিনী এগোতে জানে, এগিয়ে গেছে কথাবার্তা অনেকটাই। সেই মতো হিমাদ্রির সঙ্গে একটা আউটডোর সিটিং রেস্তোরাঁয় বসেছিল রাগিনী। হিমাদ্রি টুটি ফ্রুটি আইসক্রিম অর্ডার দিয়েছে।
হেসে হেসে বলছে, শীতে আইসক্রিম খাওয়ার মজাটা কিন্তু একেবারে অন্যরকম, কি তাই না? রাগিনী মাথা নামিয়ে একমনে চামচ নাড়ছিল, বলল, তুমি আগের রিলেশন থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছো তো? চোখ তুলে চাইল রাগিনী, বলল, জানি না। আমারও আগে একজনের সঙ্গে রিলেশন ছিল, বলতে গেলে একজন না দুজন। কলেজে লাইফে একজন, আবার চাকরি জীবনে আরেকজন। হুম। চামচে আইসক্রিম মুখে পুরে জিভ নাড়াচাড়া করতে করতে রাগিনী বলল, টিকলো না কেন? কিছুদিন কাটতেই বুঝলাম উই আর নট মেড ফর ইচ আদার। আমার ক্ষেত্রে মনে হয় আপনি আর উই মেড ফর ইচ আদার। ছোট্ট করে হেসে হিমাদ্রি বলল, জানি না, তবে এবার আর কোনো এক্সপেরিমেন্ট না, সোজা অ্যাপ্লিকেশন করতে চাই। আই থিঙ্ক ম্যারেজ ইজ দ্য বেস্ট সলিউশন টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। তবে তো বলতে হয় সেখানে আই অ্যাম এ বিগ ফেলিয়ার। রাগিনী ব্যাকা হাসি হাসল, না তা ঠিক নয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডিফার করে, মানে এক একজনকে বোঝা ডিফিকাল্ট হয়, আবার এক একজনের লাকও থাকে। এই যেমন আমারই চেনা একজনের সঙ্গে যা একটা বৃষ্টি ডিজাস্টার হলো, ওরকম অনেকেরই হয় হিমাদ্রি বাবু। ডিজাস্টার আমার লাইফেও হয়েছে। আপনাকে এগোতে গেলে কিন্তু পাস্টকে ভুলতে হবে। আই নো, তার জন্য মনের জোর আনা দরকার। আমি যে গল্পটা বলছি সেটা শুনুন, তবে বুঝবেন। আপনি যার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলছেন, আপনার বাবার কাছে শুনেছি উনি একজন ফ্রড। বাট ফ্রড না হয়ে কখনো কোনো ইনোসেন্টকে সাফার করতে শুনেছেন? দীর্ঘশ্বাস ফেলে রাগিনী বলল, আমি নিজেই তো তার জ্বলন্ত উদাহরণ। আমি কি অন্যায় করেছিলাম হিমাদ্রি বাবু? বাট আই এম স্টিল সাফারিং। ইয়েস, বাট আই ওয়াজ টকিং অ্যাবাউট মাই কলিগস ফ্রেন্ডস। যদিও পুরো ব্যাপারটা আমার কানে শোনা, তবে শুনে বেশ কিছুদিন ভেবেছি, এ পুওর চ্যাপ। কিরকম? ছেলেটা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, এই আমারই মতন। সে নাকি ব্রিজের কনস্ট্রাকশনে কিছু গরমিল পায়, সে কথা চিফ ইঞ্জিনিয়ারকে জানাতে সে ব্যাটা কি করে, রাতে ওর হোটেলের রুমে একটা কল গার্লের হাতে টাকা পাঠিয়ে ব্যাপারটা চাপা দিতে চায়। হিমাদ্রির কথা শুনতে শুনতে রাগিনীর হৃদস্পন্দন যেন ধিকি ধিকি বাড়ছিল। কেন যে মনে হচ্ছে ঘটনা ওর জানা। ও কি সব দেখতে পাচ্ছে চোখের সামনে? থরথর করে ঠোঁট কাঁপছে রাগিনীর, কাঁপছে হাত। উদ্বেগে বলল, তারপর কি? ছেলেটি কি করলো তারপর? কি আবার করবে? ভালো ছেলে, সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেরা যেমন হয়, সততা, আদর্শ, এসব তো মধ্যবিত্তদের সম্পদ। ওসব বাদ দিন না, ও কি করলো তারপর বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম, ও যেই মুহূর্তে ওই কলগার্লকে বের করবে, সেই মুহূর্তে ছেলেটির নববিবাহিতা বউ কোথা থেকে এসে হাজির হলো। ব্যাপারটা ফিল্মি স্টাইলেই নয়। সে যাগ্গে, ঘটনা দেখেই তো সিনেমা হয়, নয় কি? আপনি বলবেন তারপর কি হলো? রাগিনী হাঁপাচ্ছে। হিমাদ্রি হেসে বলল, প্রথমে তো আপনি শুনতেই চাইছিলেন না, এখন কেমন ইন্টারেস্ট পেয়েছেন দেখলেন। ব্যাপারটা ইন্টারেস্টিং কিন্তু স্যাড। ছেলেটির ওয়াইফ ছেলেটাকে ভুল বোঝে, অ্যান্ড ইটস কোয়াইট ন্যাচারাল। কোনো স্ত্রী বিশ্বাস করবে নিজের চোখে যখন দেখছে রাতের বেলা একটা মেয়ে তার হাজবেন্ডের হোটেল রুম থেকে বেরোচ্ছে, সে মেয়ে আবার একজন কল গার্ল? রাগিনীর কালো হয়ে আসা মুখে যেন হঠাৎ করে নিভে গেল। রাগিনী বলল, তারপর শুনেছি ছেলেটির সেপারেশন হয়ে গেছে, চাকরি ছেড়ে দিয়েছে। পরে শুনছিলাম ওই চিফ ইঞ্জিনিয়ারের এগেনস্টে কেস করেছে, মনে হয় কেসে জিতেছে ছেলেটা। তা জিতে কি আর লাভ হলো বলুন? লাইফের কেসে তো বেচারা পুরো গোহারা হারলো। আমার বন্ধু রজত, ওরই বন্ধু এই ছেলেটি, বলছিল বেশ কষ্টে আছে। এবার বলুন, এরকম ঘটনাকে কি বলবেন? এ কি, আপনি যে উঠলেন, আরে চললেন কোথায় রাগিনী ম্যাডাম? রাগিনী তখন ছুটছে। ভুলে গেছে এটা ব্যস্ত রাস্তা, ভুলে গেছে রাগিনীকে অনেকে ফিরে ফিরে দেখছে, ভুলে গেছে রাগিনীর পায়ে পেন্সিল হিল। একটা সাইকেলের সঙ্গে জোর ধাক্কা খেয়ে রাগিনী ছিটকে পড়ল। কনুইয়ের কাজটা ছড়ে গেছে, ছড়েছে হাঁটু। এই লেগেছে? আরে ও দিদি! রাগিনী উঠে পড়েছে, আবার ছুটছে। জ্বালা জ্বালা করছে হাতটা, হাঁটু। হাঁপাতে হাঁপাতে লাগাতার বাজিয়ে চলেছে কলিং বেল। দরজা খুলে শুভ্রাংশু আঁতকে উঠল। কি হয়েছে? এ কি অবস্থা তোমার? এই শীতেও সারা শরীর ঘামে ভেজা। রাগিনী কাঁপছে, দু চোখ বেয়ে বয়ে চলেছে জল, তবু রাগিনী হাসছে। শুভ্র আমি। রাগিনী দু কাঁধ চেপে ধরল শুভ্রাংশু, চেঁচিয়ে বলল, রাগিনী কি হয়েছে তোমার? তোমার আমার ওপর কোনো জোর নেই কেন শুভ্র? জোর করে আটকাতে পারলে না কেন আমাকে? আমি যে সব জেনেছি শুভ্র। কি জেনেছো? জেনেছি তোমার প্রজেক্টের ডিসপুট, সেই নিয়ে তোমাকে দলে টানার চেষ্টা। ওই মেয়েটা জাস্ট একটা নাথিং। ও শুভ্র আমি। রাগিনী কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছে শুভ্রাংশুকে। শুভ্রাংশু আলতো হাত রেখেছে রাগিনীর মাথায়, আস্তে বলছে, তোমাকে কখনো আমি না করতে পেরেছি? যখন যা চেয়েছো দিয়েছি রাগিনী। সেপারেশন চেয়েছো, তাও দিয়েছি।
তবু সব খুলে বলতে পারোনি? বললেও তুমি তখন শুনতে না রাগিনী। তোমাকে আমার মতন করে তুমিও চেনো না। জানি জানি শুভ্র। রাগিনী চোখের জলে ভিজিয়ে দিচ্ছে শুভ্রর জামা। শুভ্রাংশু ফিসফিস করে বলল, এ কি, সূর্পনখার বংশধরেরা আবার এত কাঁদে নাকি? শুভ্রাংশুর বুকে আলগা কিল মেরে রাগিনী বলল, ভালো হবে না কিন্তু। শুভ্রাংশু হাসল। রাগিনীও হাসছে। এ যেন সত্যিকারের হাসি। এতদিন তো হাসছিল মিথ্যে মিথ্যে করে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।